আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ নামক কবিতার হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান করে দেবো। এটি মূলত আমাকে একজন কমেন্ট করেছিলেন এই টপিকের উপর ভিডিও তৈরি করতে, তো তার উদ্দেশ্যে এবং আমার সমস্ত ক্লাস 7-এর স্টুডেন্টসদের উদ্দেশ্যে আমার আজকের নিবেদন ভারত তীর্থ কবিতাটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর। তবে আজকের ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই তোমাদের সাজেশন দেব যে ভারত তীর্থ কবিতার হাতে কলমে অংশের ভিডিওটি দেখার আগে অবশ্যই তোমরা কবিতাটি আগে ভালো করে পাঠ করে কবিতার বিষয়বস্তু বুঝে নেবে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো করতে আরো বেশি সুবিধা হবে। এক্ষেত্রে ভারত তীর্থ কবিতার বিষয়বস্তু বিশ্লেষণের একটি ভিডিও আগেই আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নেবে। এছাড়াও তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে ক্লাস 7-এর বাংলা বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতার হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর। হাতে কলমে অংশের একদম প্রথমেই এক দাগের প্রশ্ন, কবিতায় ভারত ভূমিকে পুণ্য তীর্থ বলা হয়েছে কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতায় কবি ভারত ভূমিকে পুণ্য তীর্থ বলেছেন। সময়ের স্রোতে আর্য, অনার্য, দ্রাবিড়, চীন, শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি নানা জাতি, নানা সংস্কৃতির মানুষ এই ভারতবর্ষে এসেছে। এরা ভারতবর্ষের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। এছাড়াও ভারতবর্ষের বুকে যুগে যুগে নানা মনীষী জন্মগ্রহণ করেছেন, তাদের স্পর্শে ধন্য হয়েছে এদেশ। ভারতবর্ষ যেন হয়ে উঠেছে বিশ্ব মানবতার মিলন ক্ষেত্র, ঘুচে গেছে ধর্মবর্ণের পার্থক্য। তাই তো নিজের জন্মভূমি তথা ভারতভূমির প্রতি শ্রদ্ধা জানাতে কবি ভারত ভূমিকে পুণ্য তীর্থ বলেছেন। এবারে চলে আসছি দুই দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতায় কবি ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে সম্বোধন করেছেন। কবি উপলব্ধি করেছেন সাগরে যেমন বিভিন্ন নদীর ধারা এসে মিলিত হয়, তেমনি কাল স্রোতে আর্য, অনার্য, দ্রাবিড়, চীন, শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ প্রভৃতি নানা জাতের মানুষ এই ভারতবর্ষের মাটিতে এসেছে। এইসব জাতি নিজস্ব সংস্কৃতি নিয়ে এদেশে আসলেও ভারতবর্ষের সংস্কৃতির সাথে তা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। সৃষ্টি হয়েছে এক ঐক্যবদ্ধ সংস্কৃতির। এছাড়াও অসংখ্য মহাপুরুষ এদেশে জন্মগ্রহণ করে ভারতবর্ষকে পুণ্য তীর্থে রূপান্তরিত করে গেছেন। তাই কবি রবীন্দ্রনাথ এই দেশকে মহামানবের সাগর তীর বলে সম্বোধন করেছেন এবং অন্তরের শ্রদ্ধা জানিয়ে দু হাত বাড়িয়ে নরদেবতাকে প্রণাম করেছেন। এরপরে চলে আসছি তিন দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে, কবিতা থেকে এমন একটি পংক্তি উদ্ধৃত করো। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতায় ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে এমন একটি পংক্তি হলো, ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। এই কবিতার লাইনটি অবশ্যই ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এরপরে চলে আসছি চার দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এ দেশে এসেছিল, তাদের পরিণতি কি ঘটলো? এখানে প্রশ্নের দুটো পার্ট রয়েছে, যে ভারতবর্ষে কোন কোন বিদেশি শক্তি এসেছিল ভারতবর্ষকে পদানত করতে এবং সেই সমস্ত বিদেশি শক্তির পরিণতি কি হয়েছিল। তো এই চার দাগের প্রশ্নের উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতা অনুযায়ী ভারতবর্ষকে পদানত করতে শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি বিদেশি শক্তি অতীতে ভারতবর্ষে এসেছিল।
প্যারা চেঞ্জ করে প্রশ্নের পরবর্তী পার্টের উত্তর লিখবে, ভারতবর্ষের মাটিতে সমস্ত বিদেশি শক্তিরা নিজেদের সংস্কৃতি নিয়ে আসলেও এই দেশের মাটির গুণে ঐক্যবদ্ধতার মন্ত্রে দীক্ষিত হয়ে এই দেশের সংস্কৃতির সাথে তারা মিলেমিশে একাকার হয়ে গেছে। ভারতবর্ষ যেন হয়ে উঠেছে সর্বধর্ম সর্বসংস্কৃতির মিলন ক্ষেত্র। এরপরে চলে আসছি 5 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার, উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? এমন পরিস্থিতিতে কবির অনিষ্ট কি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতা থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত উক্তির দ্বারা লেখক পশ্চিমী দেশগুলি যখন তাদের উন্নত বিজ্ঞান, বাণিজ্য, যুক্তিবাদ নিয়ে হাজির হয়েছে বিশ্বের দরবারে, বৈজ্ঞানিক নানা আবিষ্কারে চমকে দিয়েছে বিশ্বকে, সেই পরিস্থিতির কথা বলেছেন। দাঁড়ি প্যারা চেঞ্জ করে প্রশ্নের পরবর্তী পার্টের উত্তর লিখবে, পাশ্চাত্যের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় তাদের জ্ঞান, বিজ্ঞান, উন্নত প্রযুক্তি ভারতীয়রা জানতে পেরেছে। এটা ভারতীয়দের কাছে পশ্চিমীদের উপহার স্বরূপ। একই সাথে কবি চেয়েছেন ভারতবর্ষের সংস্কৃতি, আধ্যাত্মবাদ, দর্শন, ঐতিহ্য ইউরোপীয়দের জন্য উন্মুক্ত থাকুক, দেওয়া নেওয়ার মধ্য দিয়েই উন্নততর সভ্যতা গড়ে উঠুক, এটাই কবির আকাঙ্ক্ষা। এবারে চলে আসছি 6 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। কোন সুরের কথা বলা হয়েছে? তাকে বিচিত্র বলার কারণ কি? কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয়েছে? এখানে একটি প্রশ্নের 3টে পার্ট রয়েছে। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করবে কোন সুর। এই পয়েন্টের আন্ডারে লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতা থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত উক্তিতে ভারতবর্ষের ঐক্যবদ্ধ সংস্কৃতির সুরের কথা বলা হয়েছে। তারপরে বক্স করে পয়েন্ট করবে বিচিত্র বলার কারণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, সময়ের স্রোতে নানা জাতি, নানা ধর্ম, নানা বর্ণ, নানা সম্প্রদায়ের মানুষ নিজস্ব সংস্কৃতি নিয়ে ভারতবর্ষের মাটিতে পা রেখেছে, কিন্তু তারা কেউই নিজস্ব সংস্কৃতি, জীবনযাত্রা, ধ্যান ধারণাকে অক্ষত রাখতে পারেনি। এ দেশের সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এভাবেই নানা সংস্কৃতির আদান প্রদান ও মেলবন্ধনের মাধ্যমেই ভারতীয় সংস্কৃতি হয়ে উঠেছে সমৃদ্ধ। তাই এই সংস্কৃতির মধ্যে কবি পেয়েছেন বৈচিত্র্যের সুর। এরপরে বক্স করে পয়েন্ট করবে কবির রক্তে কেন ধ্বনিত হয়। এই পয়েন্টের আন্ডারে লিখবে, ভারতবর্ষ যেহেতু নানা জাতি, নানা মতের মিলন তীর্থ, আর কবি এই ভারতবর্ষের সন্তান, তাই কবি মনে করেছেন তার নিজের ধমনীতে প্রবাহিত হচ্ছে ঐক্যবদ্ধ ভারতবর্ষের বিচিত্র সংস্কৃতির সুর। এরপরে চলে আসছি 7 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো। রুদ্রবীণা কি? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, প্রথমে পয়েন্ট করবে রুদ্রবীণা কি। এই পয়েন্টের আন্ডারে লিখবে, রুদ্রবীণা শব্দের অর্থ বীণা জাতীয় বাদ্যযন্ত্র বিশেষ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তীর্থ কবিতায় রুদ্রবীণা বলতে বুঝিয়েছেন শিবের বীণা, যা প্রলয়ের ডাক দেয়। তার পরের পয়েন্ট করবে রুদ্রবীণা বাজার প্রত্যাশী কেন। এই পয়েন্টের আন্ডারে তোমরা লিখবে, রুদ্রবীণা ধ্বংসের ডাক দেয়, সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ শক্তির জয় হয়। ঠিক সেভাবেই কবি নিজেদের সমস্ত বিভেদ বিদ্বেষ ঘোচাতে রুদ্রবীণাকে আহ্বান করেছেন, যাতে নিজেদের সমস্ত বিভেদ ঘুচে যায়। যারা এ দেশকে ঘৃণা করে দূরে সরে আছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরে আবার মহামিলনের তীর্থক্ষেত্রে এসে দাঁড়ায়। এরপরে চলে আসছে 8 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, আছে সে ভাগ্যে লিখা। ভাগ্যে কি লেখা আছে সে লিখন পাঠ করে কবি তার মনে কোন শপথ গ্রহণ করলেন। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতায় কবি ভারতবর্ষের ঐক্যবদ্ধ সংস্কৃতির মিলনের জয়গান করলেও বিভিন্ন জাতি ধর্মের সমন্বয়ে গড়ে ওঠা এই ভারতবর্ষ যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, তখন তারা সহ্য করেছিল অসহ্য যন্ত্রণা। ভারতবর্ষকে আরও দীর্ঘদিন পদানত করে রাখতে ঘটানো হয়েছিল মানুষে মানুষে বিভেদ। সে যন্ত্রণার ভার আজও আমাদের বহন করে চলতে হয়। এই দুঃখ যন্ত্রণাই যেন আমাদের ভাগ্যে লেখা আছে। এবারে প্যারা চেঞ্জ করে লিখবে, ভাগ্য লিখন পাঠ করে কবি রবীন্দ্রনাথ
নিজের মনে দুঃখ বহন করে একের ডাক শোনার শপথ করেছেন। সকল ভারতবাসীকে মনের লজ্জা, ভয়, অপমান দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এরপরে চলে আসছি 9 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, পোহায় রজনী অন্ধকার রাত শেষে যে নতুন আশার আলোকোজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কিভাবে ভারত তীর্থ কবিতায় রূপায়িত হয়েছে। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতায় কবি বোঝাতে চেয়েছেন ঐক্যবদ্ধ ভারতবাসীর মধ্যে বিভেদ যেন রাত্রির অন্ধকারের মতো। তবে কবির মনে হয়েছে দেশমাতৃকা আবার জেগে উঠেছেন। এবারে দূর হবে ধর্ম, বর্ণ, শ্রেণীগত বৈষম্য। কবির মনে হয়েছে হোমানলে দুঃখের সব রক্তশিখা জ্বলে পুড়ে শুরু হবে নতুন দিনের। দুঃখের অন্ধকার রাত দূর হয়ে ফুটবে নতুন আলো। সৃষ্টি হবে নতুন মহানুভবতায় পরিপূর্ণ প্রাণের। সর্বত্র পরিব্যাপ্ত হবে সম্প্রীতির বার্তা। এরপরে চলে আসি 10 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, মার অভিষেকে এসো তরা। কবি কাঁদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন। কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? এ কোন অভিষেক? সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে? এখানে দেখো, একটি প্রশ্নের মধ্যে অনেকগুলি পার্ট রয়েছে, তো তোমরা একটু সতর্কভাবে এটির উত্তর লিখবে। প্রথমে পয়েন্ট করবে কাঁদের আহ্বান জানিয়েছেন। এই প্রশ্নের আন্ডারে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতা থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত অংশে কবি আর্য, অনার্য, হিন্দু, মুসলমান, ইংরেজ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে ব্যাকুল আহ্বান জানিয়েছেন। তার পরের পয়েন্ট করবে মা কে। এই পয়েন্টের আন্ডারে লিখবে মা বলতে এখানে ভারত মাতার কথা বলা হয়েছে। তার পরের পয়েন্ট করবে অভিষেক কি। এই পয়েন্টের আন্ডারে লিখবে অভিষেক শব্দের অর্থ কোনো গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ বা শুভ কাজের আরম্ভ। এখানে ভারত মায়ের সন্তানদের আবার ঐক্যের বন্ধনে আবদ্ধ করার জন্য ভারত মায়ের অভিষেক করাতে চেয়েছেন কবি। তার পরের পয়েন্ট করবে কিভাবে সম্পন্ন হবে। এই পয়েন্টের আন্ডারে লিখবে আর্য, অনার্য, হিন্দু, মুসলমান, ইংরেজ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ যদি ভারত মায়ের অভিষেকে অংশগ্রহণ করে তবেই সকলের পবিত্র স্পর্শে মায়ের অভিষেক সম্পন্ন ও সার্থক হবে। এরপরে চলে আসে 11 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে টিকা লেখো। তো প্রথমেই ওঙ্কার ধ্বনি, এটি দিয়ে আমাদেরকে টিকা লিখতে হবে। তো তোমরা একটি বক্স করে পয়েন্ট করবে ওঙ্কার ধ্বনি। এই পয়েন্টের আন্ডারে লিখবে ওঙ্কার বা ওং হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের পবিত্রতম ও সর্বজনীন প্রতীক। এটি হিন্দু দর্শনের সর্বোচ্চ ঈশ্বর ব্রহ্মের বাচক। এই ধর্মের প্রতিটি সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিকটেই এটি পবিত্র বলে গণ্য। স্বামী বিবেকানন্দের মতে ওঙ্কার সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক, ঈশ্বরেরও প্রতীক। রামকৃষ্ণ পরমহংসের মতে ওং হইতে ওং শিব, ওং কালী, ওং কৃষ্ণ হয়েছেন। ওঙ্কার বৌদ্ধ ও জৈনদেরও একটি পবিত্র প্রতীক। শিখ সম্প্রদায়ও এটিকে সম্মান করেন। এরপরে রয়েছে শক। এটি সম্পর্কে টিকা লিখতে বলা হচ্ছে। এই শক সম্পর্কে লিখবে শক জাতি চীন সীমান্ত থেকে এদেশে আসে। প্রথমে সিন্ধু উপত্যকায় তারা উপনিবেশ স্থাপন করে। পরবর্তীতে শকরা দুর্বল রাজ্যগুলি পরাজিত করে ভারতের বিভিন্ন অঞ্চলে শক রাজ্য প্রতিষ্ঠা করে। শকদের শ্রেষ্ঠ শাসক ছিলেন রুদ্রদামন। তিনি মহাক্ষত্রপ উপাধি ধারণ করেন। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই শক শক্তিকে নিশ্চিহ্ন করেন। এর পরের টিকা লিখবে বক্স করে পয়েন্ট করবে হুন। এর আন্ডারে লিখবে মধ্য এশিয়া থেকে আগত হুন জাতি আনুমানিক 460 খ্রিস্টাব্দের দিকে প্রথমবার ভারত আক্রমণ করলেও স্কন্দগুপ্ত কর্তৃক পরাজিত হয়। তার মৃত্যুর পরে তোরমানের নেতৃত্বে পুনরায় পাঞ্জাব ও মধ্যপ্রদেশের কিছু অংশ দখল করে নেয়। তার পুত্র মিহিরকুল ও রাজ্য জয়ে সাফল্য পান। হিউয়েন সাংয়ের বর্ণনা থেকে মিহিরকুলের অত্যাচারের কাহিনী জানা যায়। এর পরের টিকা মোগল সম্পর্কে। মোগল পয়েন্ট করবে। এই পয়েন্টের আন্ডারে লিখবে 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে জয়লাভ করে বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। 1857 মহাবিদ্রোহে
দ্বিতীয় বাহাদুর শাহের পরাজয়ে মুঘল সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। নানা কারণে আকবর, শাহজাহান, ঔরঙ্গজেবের আমলে মুঘল শাসন ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। প্রশাসন ও শিল্প সংস্কৃতিতে মুঘল সাম্রাজ্যের অবদান অবিস্মরণীয়। এরপরে দ্রাবিড় সম্পর্কে লিখবে। ভারতবর্ষের এক প্রাচীনতম জাতি দ্রাবিড় প্রথমে উত্তর ভারতে বসবাস শুরু করলেও পরে আর্যদের আক্রমণে তারা দক্ষিণ ভারতে সরে যায়। মূলত কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্যে দ্রাবিড় গোষ্ঠীর লোকেরা বাস করে। তারপরে ইংরাজ সম্পর্কে টিকা লিখবে। ইংরাজ বা ইংরেজরা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এদেশে বাণিজ্য করতে এলেও ক্রমে তারা দেশ শাসনের অধিকার নেয়। 1857 মহাবিদ্রোহ দমনের পরে রানী ভিক্টোরিয়ার প্রত্যক্ষ শাসনে চলে যায় এই দেশ অর্থাৎ ভারতবর্ষ। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত ভারতে ইংরেজ শাসন অব্যাহত ছিল। এরপরে চলে আসি 12 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা কবিতায় কিভাবে বিধৃত হয়েছে। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতা অনুযায়ী এদেশে বহু মানুষের আগমন ঘটেছে। আর্য, অনার্য, দ্রাবিড় আগমন ও জাতিগত মিলনের ইতিহাস যেমন কবির চোখে ধরা পড়েছে, তেমনি শক, হুন, পাঠান, মোগলদের আগমনের ইতিহাস ও তাদের যুদ্ধে উন্মত্ত চেহারা, ভারতের সাথে তাদের মিশে যাওয়ার কাহিনীও কবির চোখে ধরা পড়েছে। ভারতবর্ষের ইতিহাসের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে কবি উপলব্ধি করেছেন ভারতবর্ষ যেন হয়ে উঠেছে মিলনের তীর্থক্ষেত্র, যেখানে জাতি, ধর্ম, বর্ণ সকলে মিলেমিশে একাকার হয়ে গেছে। এরপরে চলে আসছি 13 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে কবির দৃষ্টিতে ভবিষ্যৎ ভারতের যে স্বপ্নীল ছবি ধরা পড়েছে তার পরিচয় দাও। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কবিতায় কবি স্বপ্ন দেখেছেন মহামানবের সাগরের তীরে এই দেশে সকলেই মিলে যাবে, বিভেদ ভুলে হবে ঐক্যের প্রতিষ্ঠা, লজ্জা, ভয় সব কিছুকে জয় করে সব অপমানকে দূরে সরিয়ে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মিলনের মধ্য দিয়েই দেশমাতৃকা আবার জেগে উঠবে, এর স্বপ্নই কবি দেখেছেন। এরপরে চলে আসছি 14 দাগে। এখানে বলা হচ্ছে বাক্যে প্রয়োগ করো, অর্থাৎ বাক্য রচনা করতে হবে নির্বাচিত শব্দগুলি দিয়ে। এখানে প্রথম শব্দ রয়েছে উদার, এটি দিয়ে তোমরা বাক্য রচনা করবে। অনিকের মন খুব উদার, এগুলো তোমরা নিজেদের ইচ্ছে মতো করতে পারো। তারপরে রয়েছে ধৃত, এটি দিয়ে বাক্য রচনা করবে। পুলিশের দ্বারা চোরটি ধৃত হয়েছে। তারপরে রয়েছে পবিত্র, এটি দিয়ে বাক্য রচনা করবে। হিন্দুদের কাছে গঙ্গা জল খুব পবিত্র। তারপরে আছে লীন, অর্থাৎ বিলীন হয়ে যাওয়া, এই লীন দিয়ে তোমরা বাক্য রচনা করবে। নদী সমুদ্রে লীন হয়। তারপরে আছে মন্ত্র, এটি দিয়ে তোমরা বাক্য রচনা করবে। পুরোহিত মন্ত্র পাঠ করছেন। তারপরে আছে অনল, এটি দিয়ে বাক্য রচনা করবে। ক্ষুধার অনলে জ্বলিছে শিশু, অনল শব্দের অর্থ হচ্ছে আগুন। তারপরে বিপুল শব্দ দিয়ে তোমরা বাক্য রচনা করবে। সমুদ্রের বিপুল জলরাশি ঢেউ হয়ে আছড়ে পড়ে। তারপরে বিচিত্র দিয়ে বাক্য রচনা করবে। ভারতবর্ষের সংস্কৃতি বিচিত্র। তারপরে সাধনা দিয়ে বাক্য রচনা করবে। সাফল্য অর্জনের জন্য কঠোর সাধনা প্রয়োজন। তারপরে জয়গান দিয়ে বাক্য রচনা করবে। ভারতবাসী হয়ে ভারতের জয়গান করা উচিত। এরপরে চলে আসি 15 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে প্রতিশব্দ লেখো। এগুলির উত্তর এমন হবে। সাগর এর প্রতিশব্দ হবে সমুদ্র। ধরিত্রী এর প্রতিশব্দ হবে পৃথিবী। ভূধর এর প্রতিশব্দ হবে পর্বত। তারপরে হিয়া এর প্রতিশব্দ হবে মন। তারপরে রজনী এর প্রতিশব্দ হবে রাত্রি। নীর এর প্রতিশব্দ হবে জল। তারপরে আসছি 16 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে শালা শব্দের অর্থ গৃহ বা আগার। যজ্ঞশালার অনুরূপ শালা পদ যুক্ত করে আরও 5টি শব্দ লেখো। অর্থাৎ আমাদের এইরকম 5টি শব্দ লিখতে হবে যাদের শেষে শালা রয়েছে। তো এটি দিয়ে তোমরা শব্দ লিখবে। উত্তর লেখো এর। কর্মশালা, ধর্মশালা, রন্ধনশালা, নাট্যশালা, পাঠশালা প্রভৃতি। এছাড়াও যদি তোমাদের কিছু উত্তর মাথায় আসে তোমরা সেগুলোও লিখতে পারো। এরপরে চলে আসি 17 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে নিচের পংক্তিগুলি গদ্য বাক্যে লেখো। অর্থাৎ এগুলি পদ্য বাক্যে দেওয়া রয়েছে বা কবিতার ভাষায় এগুলি লেখা রয়েছে, সেগুলিকে আমাদের গদ্যের ভাষায় লিখতে হবে। 17 1 দাগে রয়েছে দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। এর গদ্য বাক্য লিখলে হবে দুর্বার স্রোতে কোথা থেকে এলো এবং সমুদ্রে হারিয়ে গেল।
17 2 দাগের বাক্য উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। তো এটির গদ্য বাক্য লিখলে হবে উদার ছন্দে পরমানন্দে তাকে বন্দনা করি। 17 3 দাগের বাক্যে আছে হৃদয়তন্ত্রে উঠেছিল রণরণি। এটির গদ্য বাক্য করলে হবে হৃদয়তন্ত্রে রণরণিয়ে উঠেছিল। 17 4 দাগের বাক্যটি রয়েছে হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রী রে। এই বাক্যের গদ্যরূপ করলে হবে এখানে নিত্য পবিত্র ধরিত্রীকে দেখো। এরপরে চলে আসি 17 5 দাগের বাক্যে এখানে আছে হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে। এর গদ্যরূপ লিখলে হবে এখানে সবাইকে মাথা নত করে মিলিত হতে হবে। এরপরে চলে আসছে 18 দাগে, এখানে বলা হচ্ছে বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করো। প্রথমে রয়েছে চিত্ত, এর উত্তর হবে চিত্তাকর্ষক। তারপরে আছে পুণ্য, যার উত্তর হবে পুণ্যবান। পবিত্র হবে পবিত্রতা। এক এর উত্তর হবে একক। দ্বার এর উত্তর হবে দ্বারস্থ। বিচিত্র এর উত্তর হবে বৈচিত্র্য। তপস্যা এর উত্তর হবে তপস্বী। দুঃখ এর উত্তর হবে দুঃখী। জয় এর উত্তর হবে জয়ী। জন্ম এর উত্তর হবে জন্মগত। সূচি এর উত্তর হবে সুচিতা। লাজ এর উত্তর হবে লাজুক। এরপরে চলে আসে 19 দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো। তো প্রথমে রয়েছে পরমানন্দ, এটির সন্ধি বিচ্ছেদ করলে হবে পরম যুক্ত আনন্দ। তারপরে আছে দুর্বার, সন্ধি বিচ্ছেদ করলে হবে দুহ যুক্ত বার। তারপরে আছে ওঙ্কার, এটির সন্ধি বিচ্ছেদ করলে হবে ওম যুক্ত কার। তারপরে আছে হোমানল, এর সন্ধি বিচ্ছেদ করে হবে হোম যুক্ত অনল। তারপরে আছে দুঃসহ, এর সন্ধি বিচ্ছেদ করলে হবে দুহ যুক্ত সহ। এরপরে চলে আসছি 20 দাগে, এখানে বলা হচ্ছে বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে রয়েছে পুণ্য, এর বিপরীত পাপ। ধীর এর বিপরীত দ্রুত। ধৃত এর বিপরীত মুক্ত। আহ্বান এর বিপরীত প্রত্যাখ্যান। দুর্বার এর বিপরীত শান্ত। বিচিত্র এর বিপরীত একঘেয়ে। বহু এর বিপরীত এক। অপমান এর বিপরীত সম্মান। বিপুল এর বিপরীত সামান্য। তরা এর বিপরীত বিলম্ব। তো এটাই ছিল ক্লাস 7-এর ভারত তীর্থ কবিতাটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।